তসলিমাকে নিয়ে আমার কিছু কথা, কিছু প্রতিবেদন। এমন একটা সময় আমি এটা বলছি, তখন কলকাতা শহর ঘুমিয়ে পড়েছে। যারা সৃষ্টিশীল জগতের মানুষ তারা হয়তো জেগে আছেন। খুব ক্ষুদ্র প্ল্যাটফর্ম দ্য কোয়েরি, না লাইট অ্যান্ড সাউন্ড ক্যামেরার মধ্যে নেই, স্টুডিওতে নেই, বাড়িতে আছি। অধিকাংশ সময় একটু রাতের দিকেই বসতে হয় বিভিন্ন ব্যস্ততার কারণে। তাই তসলিমাকে নিয়ে আমার কিছু মতামত, ব্যক্তিগত কথাবার্তা, যেগুলো কেউ কাটাছেড়া করবেন না। দীর্ঘ 19-20 বছর পর তিনি কলকাতায় ফিরেছেন। আমি দৈনিক স্টেটসম্যান বৃহস্পতিবার 6ই মার্চ 2008 কলকাতায় একটা হেডিং হয়েছিল। তিনি তখন একটা কবিতা লিখেছিলেন, গুড বাই ইন্ডিয়া, লেখিকা তসলিমা নাসরিন। কবিতার কয়েকটি লাইন আমি পড়ে দিই, তারপরে তিনি ফিরে আসার পর কি বলেছেন সেটাও আমি বলবো। আরো কিছু কথা আমি, যেগুলো, যেহেতু আমিও মুক্ত মনের মানুষ, সংবেদনশীল সাংবাদিক, আমারও কিছু কথা তসলিমাকে নিয়ে আমার বলার অধিকার রয়েছে। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ এই কারণে করবো না, কারণ তিনি লেখিকা। তার প্রথম, তিনি স্বাধীনচেতা, তিনি মুক্ত মনার মানুষ, তিনি মৌলবাদ, উগ্রতাবাদের বিরুদ্ধে তার লড়াই বাংলাদেশে, এগুলো ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ জানেন। তাই যখন তিনি গুড বাই ইন্ডিয়া করেছিলেন, তখন একটা কবিতা ছিল, একটা কথা আমার মুখ থেকে শুনবে বলে সবাই বসে আছে, একটা বাক্য শুনবে বলে বসে আছে, দুটো শব্দ শুনবে বলে, দুটি মাত্র শব্দ। আতঙ্কে ভয়ে বিবর্ণ হয়ে, কাঠ হয়ে যেন বলে ফেলি একদিন গুড বাই ইন্ডিয়া। দিন যাচ্ছে, সপ্তাহ শেষ হচ্ছে, মাস পেরোচ্ছে, মাসের পর মাস। আমার মুখের দিকে কয়েকশো রক্তচক্ষু, কয়েকশো বছর আগে বন্ধ হয়ে থাকা পুরনো ঘড়ির কাঁটার মতো স্থির। ডানে বামে ওপরে নিচে সর্বত্র বাদুরের কানের মতো উৎসুক কান, জগতের সবচেয়ে মধুর শব্দদ্বয় শুনবে বলে গুড বাই ইন্ডিয়া। আমি এখনো উচ্চারণ করছি না শব্দ দুটো, এখনো বিশ্বাস করছি সত্য, সততায়, বিশ্বাস করছি সৌন্দর্যে, শিল্পে, সহমর্মিতায়। যেদিন আমাকে উচ্চারণ করতে হবে শব্দ দুটো, যদি আমাকে করতেই হয়, দু চারটে ঘৃণায় যেদিন উথলে ওঠে সুনামি ঘটাবে, যদি ঘটায়, মনুষ্যত্ব পায়ে পিছে ধর্মান্তরতার নিশান ওড়াবে মানুষ শহর নগর জুড়ে, যেদিন যেদিন আমারই রক্তের ওপর লাশ হয়ে ভেসে থাকবো, ঠুকরে খাবে এক পাল শকুন আবার আমার ফুসফুস। যেদিন আমাকে উচ্চারণ করতেই হবে শব্দ দুটো, সেদিন যেন গভীর রাত্রির হয়, এখন গভীর রাত। আমি সেই কবিতাটা গুড বাই ইন্ডিয়া পড়ছি। আমাকে যেন দেখতে না হয় দেশটির মুখ, দেখতে না হয় দুপুরে শান্ত পুকুর, আম গাছ তলা, উঠোনে রোদ্দুর, যেন ভুলে যাই দেশটির সঙ্গে কখনো আমার কোনো আত্মীয়তা ছিল। আমি এখনো উচ্চারণ করছি না শব্দ দুটো, এখনো প্রাণপণে পাথর করে রেখেছি জীব। আমি উচ্চারণ করতে চাইছি না, এখনো চাইছি ভালোবাসার জয় হোক। দিল্লির সেফ হাউসে লেখা তসলিমা নাসরিনের একটি বিখ্যাত কবিতা, 2008 সালে, যেটা পরবর্তীকালে দৈনিক স্টেটসম্যান পত্রিকায় ছাপা হয়েছিল। বৃহস্পতিবার ছিল, কলকাতা, 6ই মার্চ 2008। বেশ, তারপরে তিনি যখন গতকাল ফিরেছেন, মানে কলকাতা বিমানবন্দরে তাকে ঘিরে উন্মাদনা ছিল। আমি জানি না এই ধরনের প্রতিবেদনের আপনাদের কমেন্টস পাবো কিনা। তাই একজন স্বাধীনচেতা মুক্তমনা লেখিকা এবং আমিও মুক্ত মনের মানুষ, তাই আমারও কিছু কথা তসলিমাকে নিয়ে আছে। আমি কদিন আগে সুমন চট্টোপাধ্যায় একটি অনলাইন ইন্টারভিউ দেখছিলাম, তাতে আমি মুগ্ধ হয়েছি। কিছু কিছু কথায় আমার বিরোধিতা রয়েছে, স্ববিরোধিতা রয়েছে, থাকতেই পারে স্বাধীন সাংবাদিক হিসাবে। তো যাই হোক, তিনি কলকাতায় ফিরে যে কথাটা লিখেছেন, কলকাতা এত বছর আমি তোমাকে প্রশ্ন করেছি, আমি তোমার কি ক্ষতি করেছিলাম।
কেন আমাকে চলে যেতে হয়েছিল। আজ তোমার কাছে কোনো উত্তর চাইনি, তোমার কাছে কোনো উত্তর চাইতে আসিনি, মাফ করবেন। শুধু বলতে এসেছি আমি ফিরে এসেছি, তাসলিমা নাসরিন। এটা আমি একটা লেখা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, আপনার ছবি এবং দিয়ে একটা কবিতা, সেটা আমি পড়লাম। তাই আপনার সঙ্গে দূর দূরান্তরে আমার কোনো সম্পর্ক ছিল না, সম্পর্কের কোনো অবকাশও ছিল না, বা সম্পর্কের মেলবন্ধনে আপনার সঙ্গে আমার কোনো দড়ি দড়ি বাঁধার কোনো ব্যাপারও ছিল না। আপনি বাংলাদেশে যখন লেখালেখি শুরু করলেন তখন সেই সময় উগ্রতা, মৌলবাদ এবং এক শ্রেণী হিংস্র মানুষ আপনাকে টেনে নামিয়েছিল। আপনি পরিস্থিতির পাকে পড়ে হোক, বাধ্য হয়ে হোক, আপনাকে দেশ ছাড়তে হয়েছিল। তো আপনি যখন বহু জায়গায় হন্য হয়ে ঘুরছেন, তখন আপনি কলকাতায় আপনি এলেন। তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপনার সঙ্গে সাহিত্য মনস্ক আলোচনায় নন্দনে বিভিন্ন সময় আপনার সঙ্গে কথা হয়েছে, সেটা আপনি আপনার সাক্ষাৎকারেই বলেছেন। কিন্তু সেই বুদ্ধদেব ভট্টাচার্য আমলেই আপনাকে ফিরে যেতে হয়েছে, তার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে দায়ী করে লাভ নেই। আসলে উগ্রতা, মৌলবাদ এরা কখনোই রাজনীতির পরিপন্থী হতে পারে না। আমি একজনের নাম করতে পারি, তিনি এই সলতে পাকিয়েছিলেন, তিনি বসিরহাটের তৃণমূলের সাংসদে ছিলেন, ইদ্রিস আলী, যিনি পরবর্তীকালে তিনি মুর্শিদাবাদ থেকে তিনি বিধায়ক হয়েছিলেন পরবর্তীকালে। এক শ্রেণীর উন্মুক্ত মৌলবাদ, উগ্রতাবাদ, যা পাকসা আকাশের পরিস্থিতি উদ্বেগজনক ছিল, এবং পরবর্তীকালে আর্মি ডেকে নিয়ন্ত্রণ করা হয়, আপনাকে রাতারাতি দেশ ছাড়তে হয়েছিল। এটা সবার জানা, এবং সে সময় সংবাদ তো আমাকে করতে হয়েছিল, আমি সে সময় সংবাদ করেছিলাম। এবং ভয়ঙ্কর পরিস্থিতি, এবং এ সময় আমার কিছু সহকর্মী সেই বদ্ধ আবদ্ধ মৌলবাদীদের জানালায় আটকে গেছিল, কিছু আমার সাংবাদিক সহকর্মীরা। আপনারা কমেন্টস করতে পারেন, কমেন্টস করার অধিকার আছে, কমেন্টস করুন। একজন স্বাধীন চেতা মুক্তমনা লেখিকা, যার জীবনটা প্রতিবাদ, তার লেখা আমি সমর্থন করি নাকি সমর্থন করি না সেটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু তারপর তিনি যখন ফিরে যান, এটা সবাই জানেন, তিনি প্যারিস, কখনো জার্মানি, পৃথিবীর বহু জায়গায় তিনি, যেহেতু তার টুরিস্ট ভিসা ছিল, এদেশের যখন তৎকালীন দায়িত্বপূর্ণ নেতা ছিলেন মনোজ মুখোপাধ্যায়, তার সঙ্গে তার অনেক সম্পর্ক ভালো ছিল। পরবর্তীকালে রাষ্ট্রপতি হন। কিন্তু তিনি বহুবার দিল্লিতে এসছেন, প্রোগ্রাম করেছেন, রাজস্থানে গেছেন, কিন্তু প্রণববাবু শুনেছি আপনার বক্তব্য অনুযায়ী আপনাকে বারবার ফিরে যেতে বলেছে। তো এগুলো সব ইতিহাস, এগুলো অন্তরালে চলে গেছে, এগুলো নিয়ে আলোকপাত করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তৃণমূল সরকার চলে যাওয়ার পর ভারতীয় জনতা পার্টির সরকারের যিনি প্রধান এবং শ্রমিক ভট্টাচার্য, তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে দ্ব্যর্থহীন ভাষায় আপনাকে ফেরানোর পক্ষে সওয়াল করেছিলেন, যে রাজ্যসভার মিনিটস বুক তার সাক্ষী রয়েছে। এবং আপনি বলেছিলেন একজন লেখিকা, তার স্বাধীনচেতা, তার মুক্তমনা, তার যে লেখার যে আবিষ্কারক ব্যবস্থা, যে সমাজের পক্ষে গুরুত্বপূর্ণ, সেগুলো আপনি বলেছিলেন। এবং আপনি নিজেও একজন কবিতা প্রেমী মানুষ, শ্রমিক ভট্টাচার্য, আমি রাজ্যসভা সাংসদ। সেদিনই বুঝেছিলাম যে কলকাতায় তসলিমা ফিরছে। ভালো, আমার ভালো লেগেছে, আনন্দ লেগেছে। এখন কিছু মানুষ তো উগ্রতা, মৌলবাদকে নিয়ে তারা সম্বল করে বেঁচে থাকতে চায়। তারা মনে করে যে উগ্রতায়, মৌলবাদ এই হিংস্রতাই হচ্ছে তাদের জীবনের পথ, না, হতে পারে না। তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনার আসার আহ্বানে আপনাকে আমন্ত্রণ করেছে, আপনি এসেছেন। আপনি কলকাতা একসময় থাকতেন, কলকাতা আপনার পরিচিত জায়গা। কিন্তু কলকাতা আপনি যখন এসেছেন তসলিমা, কলকাতা শহরটা পরিবর্তন হয়নি, কিন্তু কলকাতা পুরনো কাঠামোগুলো থেকে গেছে। কুমারটুলি আছে, সেই জায়গাতেই আছে, আপনি যা দেখে গেছেন। মহাকরণের রং বদল হবে শুনছি, সরকার বদল হয়েছে, সেটা আছে। ক্যাথলিক চার্চ আছে, বিড়লা প্ল্যানেটোরিয়াম আছে, যা আপনি দেখে গেছেন। কিন্তু আপনি পার্ক স্ট্রিটকে উন্নত অবস্থায় দেখে যাননি, যখন আপনি এ বাংলা ছেড়ে চলে যান, গুড বাই করে যান। তো অনেক রাস্তা আছে, সেই রাস্তা, অনেক রাস্তা আপনার পরিচিত, কলেজ স্ট্রিট আপনার পরিচিত, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সামনে আপনার কবিতার বহু আলোচনা, আপনার বই বেস্ট সেলার হয়েছে বিভিন্ন জায়গাতে। তাই তসলিমা আজকের প্রজন্মের কাছে অক্সিজেন কিনা এটা বলতে পারবো না, সাহিত্যের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে। একটা বাংলা সাহিত্যের একটা অপার সমুদ্রের মাঝখানে
আপনি একটি জলবিন্দু তো বটেই, যে জলবিন্দু সাগরে সমাহিত হয়। সমাহিত হওয়ার পরে সাগরে যে সেটা যখন মিলে যায়, তখন সেটা মহাসাগরে পরিণত হয়। এবং আপনার অশ্রু ভেজা ছিল, আপনি কলকাতায় ফিরেছেন, আপনি রবীন্দ্র সদনের মঞ্চে আপনাকে দেখছিলাম, শুভেন্দু অধিকারী আপনাকে সম্মান দিচ্ছিলেন, ঠিক আছে, কিন্তু আপনার ভেতরে অন্তত ফুপড়ে ফুপড়ে কান্নার আওয়াজ ছিল। সেটা হয়তো প্রকাশ পায়নি, আপনার চোখের কোণায় কিছুটা অস্পষ্ট জল ছিল, যেহেতু ক্যামেরার লেন্স ঠিক মতো ধরতে পারেনি কেউ, কিন্তু আপনার অশ্রু পড়েছে, জলবিন্দু পড়েছে। সেটা গঙ্গা ভাগীরথী থেকে বা গঙ্গাই বলুন, সেটা গিয়ে সমুদ্রে পড়েছে। আমি মনে করি একজন লেখকের তার বেঁচে থাকার অধিকার আছে, তার স্বাধীন চেতা বিপ্লবের কথা বলতে পারেন, কিন্তু আপনার এই ব্যথা বেদনার পরিস্থিতির সঙ্গে আমি গুড বাই কলকাতার কবিতাটা পড়ে দিলাম একবার। তাসলিমা, আপনাকে বলি যে আপনার জন্মের বহু আগে থেকে আপনার দেশ, ওই দেশকে আমি অসম্মান করছি না, সেখানে উগ্রতা মৌলবাদ ছিল, তারা চিরকাল ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। তারা কখনোই সৃষ্টিশীল মানসিকতার যে বিকাশ, মনন বিকাশ এবং উন্মুক্ত চিন্তা ভাবনাকে তারা গুরুত্ব দেয় না, কারণ তারা একটা আবর্তের মধ্যে থাকেন, তারা একটা ঘোমটার মধ্যে থাকেন, তারা একটা বোরখার মধ্যে থাকেন, এই উগ্রতা মৌলবাদরা। আপনার দেশ দ্বিখণ্ডিত হয়েছে, আপনার উপন্যাস, আপনার কবিতার বই রয়েছে দ্বিখণ্ডিত। জুলাই মাসের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে, তারপরে নির্বাচন হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, বিএনপির খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, কিন্তু জামাত গোষ্ঠী রয়ে গেছে। যে জামাত, আপনি তো নিজের দেশে ফিরতে পারতেন, ফেরেননি, কারণ আপনি মনে করেছেন ইউ আর নট সেফ। তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তার হেফাজতেই রয়েছে, তার বদান্যতাই হয়েছে শেখ হাসিনা ভারতে রয়েছেন। যেহেতু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা অত্যন্ত গভীর, যেহেতু যে যুদ্ধ, যে আন্দোলন, মুক্তিযুদ্ধ, সেই আন্দোলনে, সেই যুদ্ধে ভারত না থাকলে আজকে বাংলাদেশ পাকিস্তানে চলে যেতাম। কিন্তু এই ধারাটাকে ক্রমাগত বয়ে নিয়ে গেছে জামাত গোষ্ঠী, বিভিন্ন উগ্রবাদী, মৌলবাদী, যাদের ভাবনা হচ্ছে যে ইসলাম ধর্মকে তারা বিকৃতি করছেন। আমি ইসলাম ধর্মকে সম্মান করি, খুবই সম্মান করি। প্রত্যেকটি ধর্ম তার একটা নিজস্ব বহমানতা আছে, সেই বহমানতার মধ্যে একটা স্রোত আছে, সেই স্রোতের মধ্যে কিছু কোলাহল আছে, সেই কোলাহলের মধ্যে কিছু আওয়াজ আছে, সেই আওয়াজের মধ্যে কিছু সংঘবদ্ধতা আছে, কিছু ছন্দ আছে, যার মধ্যে কিছু লেখা আছে, যার মধ্যে কিছু কবিতা আছে, যা পদ্মাতে গিয়ে পড়েছে। এটাই বাস্তব। আপনারা হয়তো এই প্রতিবেদন আপনাদেরকে আকৃষ্ট করছে না, কারণ আপনারা সবসময় মনে করেন যে দুর্নীতি বিরুদ্ধে আমি বোধহয় সবচেয়ে পরাক্রাসটা। না, যখন তসলিমা ফিরেছে, স্বাভাবিকভাবে আমার মধ্যে একটা উন্মেষ জাগরিত হয়েছে, উন্মেষ ভাবনা হয়েছে, একটা উজাগর ভাবনা হয়েছে যে আমিও তসলিমাকে নিয়ে কিছু কথা বলতে চাই। কারণ আমি নিজে একজন সংবেদনশীল সাংবাদিক তো বটে, আমি নিজেও কিছু সাহিত্য চর্চা করি, আমার এটা অভ্যাস বলতে পারেন। তাই মৌলবাদের বিরুদ্ধে লড়াই, এটা কলকাতায় সে অর্থে এখন আর হবে না, যদিও হয় সেটা দুর্ভাগ্যজনক, তার জন্য সরকার এনশিওর করছে আপনাকে। কলকাতা আপনাকে ছাড়তে হয়েছিল ব্যথা নিয়ে, বেদনা নিয়ে, সেটা শুরুতেই বলেছি। তার পুনর রিপিট টেলিকাস্ট হবে না, এটা বলতেই পারি আমি, যেহেতু সরকার এখন ভারতীয় জনতা পার্টি। তাদের যে ধারণা ছিল, যে অনেকে ধারণা ছিল যে তারা মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী, আজকে প্রমাণ করে দিল যে শ্রমিক ভট্টাচার্য যদি আপনার হয়ে যদি রাজ্যসভায় তোলপাড় করতে পারে, কণ্ঠস্বর উদ্দীপ্ত ভাবে বলতে পারে, তসলিমা ভালো লেখিকা, তসলিমার মধ্যে উন্মেষ ভাব রয়েছে, তসলিমার মধ্যে কিছু বিপ্লবের আগুন রয়েছে, তা তসলিমাকে ভারতে ফেরানো হোক। এটা থেকেই মনে হয় যে ভারতীয় জনতা পার্টি সম্পর্কে যাদের কোনো মন্তব্য থাকে, ইসলাম সংখ্যালঘু যারা ভাবেন, এটা আমার মনে হয় আজকের পরে অন্তত, মানে তসলিমা ফিরে আসার পরে এটা নিয়ে আর আলোচনার কোনো বিষয়বস্তু হতে পারে না। এখন কিছু মানুষ থাকবে, এই সব মানুষকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো আপনি এমন একটা সময় এলেন, তখন বাংলা সাহিত্যের নক্ষত্ররা অনেকটাই নেই, এই পৃথিবীতে নেই নেই তাই অপার এই শক্তির সাহিত্যের সম্ভারের মাঝে আপনার মতো লেখিকার এই ক্ষুদ্র ক্ষুদ্র লেখা, যা আঙুলের ফাঁকে কলমকে ধরে যখন লিখতে শুরু করবেন, আপনার সঙ্গে কি হয়েছিল, আপনি কি ভাবছেন, আপনার লেখার মধ্যে কি কি রয়েছে, এগুলো কিন্তু গুণমুগ্ধ করবে আপনার পাঠকদের, দর্শকদের, আমাকেও করবে।
এবং আপনার লেখার মধ্যে দীর্ঘ 19 বছর 20 বছর যন্ত্রণা ফুটে উঠবে, এটা আমি জানি। এটা হওয়া স্বাভাবিক। রাষ্ট্র যখন তার বিরুদ্ধে চলে যায় তখন তার মধ্যে যন্ত্রণা থাকে, তার মাতৃভূমি থেকে তাকে যখন বঞ্চিত হতে হয় তখন কিছু কুচক্রীট এবং যারা হচ্ছে যে মৌলবাদে বিশ্বাস করে তারা কখনোই উদার মনস্ক হতে পারে না, তারা আপনাকে পছন্দ করবে না। কিন্তু আমরা আপনাকে ভালোবাসি এবং আমরা আপনাকে পছন্দ করি। আপনি বাংলার আমাদের কাছে অত্যন্ত এই মুহূর্তে গৌরবের একটা উজ্জ্বল নক্ষত্র বলতে পারেন। তাই আপনার কাছ থেকে ভালো ভালো লেখা অন্তত আশা করব। তো এই শুরুতেই বলেছিলাম যে আপনার এই আপনি এমন একটা সময় এলেন, সে সময় অসীম আনন্দের মধ্যে উদ্বেলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ হচ্ছে যে বাংলা সাহিত্যের অনেক দিকপাল্লা তারা এই মুহূর্তে নেই, তারা ইহলোক ত্যাগ করেছেন। যারা আছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় আছেন, সঞ্জীব চট্টোপাধ্যায় আছেন এবং অনেকেই আছেন, নতুন প্রজন্মের অনেকে আছেন। তাই তার মাঝখানে আপনার একটা চ্যালেঞ্জ রয়েছে। আপনি সেখান থেকে যারা চলে গেছে তাদের ভাবধারাকে ধরে রেখে আপনি আপনার লেখা আপনি সেটাকে প্রস্ফুটিত করবেন আপনার কলমের এবং আপনার মনের জেদ এবং আপনার মস্তিষ্ক থেকে যে ভাবনাগুলো আসবে সেগুলো অবশ্যই সামাজিকভাবে এবং গঠনমূলকভাবে সমাজ জীবনকে উপকৃত করবে। তাই অপার এই যে অসীম যে সাহিত্যের যে ভান্ডার বাংলা, তাকে আপনি সমৃদ্ধ করবেন, এটা আমার মনে হয়েছে। এটা দেখুন, এত কথা অন্তত বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন, তারা বলছেন আপনি এসেছেন। আমি বলছি এসেছেন তো বটেই, কিন্তু আপনার আসার পরে অনেক কাজ বাকি রয়েছে, যে কাজগুলো আপনাকে করতে হবে। আপনার লেখালেখির মধ্যেও সেগুলো মানুষ পড়তে চায়। তাই দ্বিখণ্ডিত উপন্যাস আর লজ্জা, এটা নিয়ে কবিতা নিয়ে আমি আর আলোচনা করছি না। তাই এত বছর পর ফিরেছেন, আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। এখানকার জলবায়ু, এখানকার পরিবেশ, এখানকার পরিস্থিতি, এখানে গঙ্গার পাড়ে হাওয়া, এখানে ফোর্ট উইলিয়াম, যেখানে আপনি একসময় বিচরণ করতেন, যা আসা করতেন, ঘোরাফেরা করতেন, সেই আজও ভিক্টোরিয়া রয়েছে, সেই জায়গাতে একই অবস্থা। এগুলো আপনি নিশ্চয়ই দেখবেন, নিজের চোখে আরেকবার করে দেখবেন, আপনার কলকাতাকে নিজের করে ভাববেন আপনি। যাই হোক, কাউকে দোষারোপ করে লাভ নেই তসলিমা। বুদ্ধবাবু আপনার সঙ্গে যে হৃদ্যতা ছিল, পরবর্তীকালে পরিস্থিতির চাপে আপনাকে যেতে হয়েছে। আপনি নিজের মুখে স্বীকার করেছেন, অকপটে স্বীকার করেছেন, জ্যোতি বসু আপনাকে পছন্দ করতেন, আপনি আপনার কবিতা শুনেছেন। আপনার সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্ক ভালো ছিল, এটা আপনি নিজেই বলেছেন, নিজের মুখেই অনলাইন ইন্টারভিউতে আমি শুনেছি এবং তাতে আমি খুব মুগ্ধ হয়েছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে আপনাকে ফেরাতে পারেনি কেন? এটা সব থেকে বড় প্রশ্ন আপনাকেও করছে। এই প্রশ্ন আপনাকে তীরবিদ্ধ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মহিলা, তিনি একজন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তো আপনাকে ফেরাতেই পারেননি, তিনি ফেল করেছেন। তাই রাজ্যের নতুন সরকার যেটা করেছেন সেটা অবশ্যই সাধুবাদযোগ্য, গ্রহণযোগ্য, সমর্থনযোগ্য। এবং আমি একজন সাংবাদিক হিসাবে, সাহিত্য মনস্ক মানুষ হিসেবে আমি আপনাকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি আমার এই বাংলাতে। তো আপনার সুস্থতা কামনা করছি, আপনার লেখার দিকে তাকিয়েই থাকবো। বহু লেখা আপনাকে লিখতে হবে। তাই শুরু বলছিলাম যে আপনি এমন একটা সময় এলেন, সে সময় সুনীল নেই, শক্তি নেই, সে সময় শঙ্খ নেই, শঙ্খ ঘোষ, তারা কেউ নেই। আছে যারা গুটি কতক, তারা মণিশঙ্কর তিনি নেই, শঙ্কর নেই, তারা চলে গেছেন। বুদ্ধদেব গুহ তিনি নেই। আপনার বড় দায়িত্ব, বিরাট দায়িত্ব। এই 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 একটা ভ্যাকুমকে আপনাকে নিয়ে ধরে আপনাকে কবিতা, ছোট গল্প, উপন্যাস এগুলো আপনি লিখবেন এবং অবশ্যই মানুষ আপনার লেখাগুলো পড়বে। এবং যেহেতু শ্রমিকবাবুর একটা বিশেষ উদ্যোগ ছিল, মানে পার্টি তার সিদ্ধান্ত, পার্টি নিশ্চয়ই সমর্থন করেছে এবং শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী তিনি আপনাকে বরণ করেছেন, এটা একজন সাংবাদিক হিসাবে এটা আমার অত্যন্ত ভালো লেগেছে। তাই নতুন প্রজন্ম তাকিয়ে থাকবে উন্মুক্ত আকাশের দিকে, যেখানে তারা নক্ষত্রটা সবসময় কিলবিল করে, সেখান নক্ষত্র কিলবিল করা, মহাজাগতিক বিষয়, মহাবিশ্বের বিষয়, পশ্চিমের দেশের বিষয়, এবং উইলিয়াম শেক্সপিয়ার এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র, এই যে ধারায় যে পৃথিবী সবসময় প্রগতিশীল সাহিত্যের দিক থেকে, বিশেষ করে যখন শেক্সপিয়ারের মতো কবিতা, মাইকেল মধুসূদন দত্ত এবং যে বঙ্কিমচন্দ্র, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে পরম্পরায় পৃথিবী, পরম্পরায় সাহিত্যের যে একটা ভান্ডার, এটা আপনাকে এগুলো ভাবা হয়, নিশ্চয়ই ভাবা হয়। আপনি রবি ঠাকুরের দেশে এসেছেন, আমরা দেশই বলি এখনো।
মা মাসিরা তাই সে কথাই বলেন, শান্তিনিকেতন যাবেন আপনি, আপনি কলা ভবনে যাবেন, আপনি বিভিন্ন জায়গা ঘুরবেন, নিশ্চয়ই দেখবেন আপনার চোখে কবিগুরুর জন্ম কর্মভূমিকে আপনি চুম্বন করবেন। আপনার মধ্যে যদি রবীন্দ্রনাথকে নিয়ে ভাবনা থাকে, সেই লেখাও আপনার মধ্যে পাওয়া যাবে। শক্তির মতো যে তেজ, সেই তেজ অন্তত আপনার মধ্যে বাস্তবতায় ফুটে উঠবে। এবং সুনীলের মতো প্রেম, যে প্রেম নীরার নারী, যে নীরা, এবং হচ্ছে যে সেটা প্রকাশ পাবে। আর শঙ্খ ঘোষের কবিতার মধ্যে তো সমাজকে সংশোধনের কথা বলতেন, সেগুলো আপনার মধ্যে লেখনীর মধ্যে পাওয়া যাবে। আমি কম্পেয়ার করছি না ওদের সঙ্গে, আপনাকে আমি কম্পেয়ার করছি। ওরা নমস্য ব্যক্তি, আপনিও নমস্য ব্যক্তি। তাই আপনার দেশে তারেক রহমান প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সঙ্গে এই মুহূর্তে সুসম্পর্ক ভালো হলেও আপনি যেতে চাননি। তাই আপনি পশ্চিমবঙ্গে ফিরেছেন, ভারতে ফিরেছেন। আপনি মনে করেছেন, বারবার বলেছেন কলকাতা বা পশ্চিমবঙ্গ আপনার দেশের মতো, যেহেতু এখানকার ভাষা, এখানকার বহুত্ববাদ, এখানকার চর্চা, এখানকার শিক্ষা, এখানকার সংস্কৃতি, এখানে সাহিত্য লেখার ব্যাপারে, এবং হচ্ছে যে এক বাংলা ভাষা, তাই সেই বাংলা ভাষাতেই আপনি বাংলা ভাষার স্বর্গরাজ্যে আপনি পদার্পণ করেছেন। তার জন্য আপনাকে আরেকবার অভিনন্দন। তাই কিছু স্মৃতি, কিছু কথা যা আপনাকে বয়ে বেরিয়েছে দীর্ঘ কয়েক দশক ধরে, সেগুলোকে ঝেড়ে ফেলুন। নতুন সূর্যোদয়ের দিকে তাকান। পূব আকাশে এই সূর্য উদিত হয়। আপনি আপনার ভাবনা, আপনার চোখ, দৃষ্টি, আপনার দর্শন, আপনার চিন্তন ভাবনা, মৌলিক ভাবনার মধ্য দিয়ে মৌলবাদ, উগ্রতাবাদকে সরিয়ে দিয়ে নতুন কিছু করুন, নতুন কিছু লিখুন, যা এই প্রজন্ম উপকৃত হতে পারে। তো যাই হোক, আমি হয়তো ভেবেছিলাম যে আমি চেষ্টা করছিলাম এবং করবো আমি আপনার একটা সাক্ষাৎকার যাতে নেওয়া যায়। আপনি অনেককেই সাক্ষাৎকার আমি দেখছি, ভালো লাগছে। একজন সাংবাদিক হিসাবে আমার এই আপনার প্রতি একটা বাড়তি উন্মাদনা থাকলো। আপনি আমার প্রিয় কবি কিনা বলতে পারবো না, কিন্তু আপনার কবিতা আমি পড়েছি, ভালো লেগেছে। আমার প্রিয় কবি যদি বলেন, অবশ্যই শক্তি চট্টোপাধ্যায়। আমার প্রিয় কবি যদি বলেন, অবশ্যই রবি ঠাকুর। যে রবি ঠাকুরকে নিয়েই হচ্ছে আজ আমাদের গর্ব অনুভব হয়। আমরা রাবীন্দ্রিক ভাবনায় বড় হয়েছি। তাই তসলিমা, আপনাকে বলছি যে আপনি সুস্থ থাকুন, কিন্তু আপনার কলম যেন থেমে না যায়। যে কলমের জন্য আপনি বাংলায় ফিরে এসেছেন, আপনি থাকুন। আপনার লেখা আমরা পড়বো, আগামী দিনের জন্য অপেক্ষা করছি। হয়তো কিছুটা রেস্ট নিয়ে, হয়তো আপনি একটা অফ মুডে আছেন, সেটাকে আপনি সুইচ অন হতে আপনার বেশি কোনো সময় লাগবে না। আপনি তখন আপনার যে এখানে আপনি থাকতেন সেই জায়গাটা আছে কিনা, সেই ফ্ল্যাট যদি থাকে, সেটাকে রিনোভেশন করা, এবং হচ্ছে দক্ষিণে জানালা হোক, পূবে জানালা হোক। যদি এই শ্রাবণ মাসে বর্ষার ঝাপটায় যদি আপনার চোখের চশমায় যদি অস্পষ্ট কিছু জলরাশি এসে পৌঁছায়, সেটা মুছবেন আঁচলের খুঁট দিয়ে। তারপরে আপনার কলম দিয়ে এবং ডায়েরিতে আপনার একটার পর একটা লেখা, এই চশমায় ঝাপটা দেওয়া আবছা জলের রাশি, এগুলো কবিতার মধ্যে উঠে আসবে বলে আমার মনে হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকু কামনা করছি। নমস্কার, আমি নয়ন রায়।